হ্যালো, সবার কাছে অনেক দুঃখিত কারণ আজকে সারাদিনই ঢাকায় অনেক বেশি কারেন্ট যাচ্ছে। বলতে গেলে কিছুক্ষণ পর পর। হতে পারে এটা গতকাল রাত্রের অগ্নিকাণ্ডের জন্য বা যেকোনো কারণেই, বাট সারাদিনই একটু পর পর কারেন্ট যাচ্ছে। এটার কারণে আজকে ক্লাসটা ডিলে হওয়া, কারণ যখনই আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি দেখা যাচ্ছে কারেন্ট চলে যাচ্ছে অথবা ওয়াইফাই কানেকশন ঠিক মতো কাজ করছে না, এই ধরনের প্রবলেম হচ্ছে। যেমন কিছুক্ষণ আগে আমরা ক্লাসটা শুরু করলাম এবং ক্লাসটা ভাইয়া, হ্যাঁ টু জুম। আচ্ছা বিপ্লব শেখ, আপনার মার্কেটিং বিষয়টি নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি রেস্ট করতে পারেন। কিন্তু আপনার যে বন্ধু যে কিনা এখন পেইড ব্যাচে আছে এবং তার মার্কেটিং ক্লাস আছে, আপনি তাকে মেনশন দিয়ে দিন যাতে তারা ক্লাস শুরু করতে পারে। ঠিক আছে, কারণ আজকে অলরেডি আমাদের আধা অ্যাডমিশনে কোনো সমস্যা হবে না। আসলে অ্যাডমিশনে এটা সমস্যা হবে না, আপনার যে যে বিষয়গুলো আছে আপনি সেই বিষয়গুলোতে ভালো মতো ফোকাসড প্রিপারেশন নিলে আপনার কোনো সমস্যা হবে না। যেমন আপনি তখন তাহলে আপনার বাকি যে সাবজেক্টগুলো আছে, নিশ্চয়ই অ্যাকাউন্টিং আছে, নিশ্চয়ই ফাইন্যান্স আছে, ম্যানেজমেন্ট আছে, অথবা আপনার স্ট্যাটিস্টিক থাকতে পারে, সেগুলোতে আপনি ফোকাস করেন, সেগুলো ভালো মতো প্রিপারেশন নেন। এখনই বেসিক থেকে প্রিপারেশন নেন, দেখবেন আপনার এডমিশনে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, মার্কেটিং এর সুবিধা কি আমি বলি। অনেক স্টুডেন্টই আছে এখানে যারা কিনা এইচএসসির সময় মার্কেটিং পড়তে চায় না এবং তাদের এইচএসসির সময় মার্কেটিং মেইন সাবজেক্ট হিসেবে থাকে বা ঠিক আছে, তো মেইন সাবজেক্ট হিসেবে থাকলে অ্যাডমিশনও তাকে মার্কেটিং দাগাতে হবে। এখন মার্কেটিং স্টুডেন্টরা না সবচেয়ে বেশি বেনিফিট পায়। এটা কিভাবে পসিবল? খুবই মজাদার বিষয়টা। মার্কেটিং এর মতো সাবজেক্টে বেনিফিটের কি আছে? বেনিফিট এটাই যে মার্কেটিং এত সহজ এবং মার্কেটিং বিষয়টা থেকে এত সহজ কোয়েশ্চেন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আপনি স্ট্যাট, ফাইন্যান্স বা আছেই তো চারটা সাবজেক্ট উপর পরীক্ষা দেওয়ার অপশন, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অথবা মার্কেটিং। ফাইন্যান্সের থেকে 10 টাইমস সহজ, 10 গুণ সহজ প্রশ্ন আসে মার্কেটিং এ। আসলে যারা না মার্কেটিং কে মেইন অপশন হিসেবে নেয় তাদের জন্য এটা একটা ফায়দা বা বেনিফিট। তারা খুব ইজিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করতে পারে। কারণ খুবই থিওরিটিক্যাল এবং সহজ প্রশ্ন আসে মার্কেটিং অ্যাডমিশনে। আপনারা যারা এখন পরীক্ষার্থী আছেন আপনারা সবাই একটু চেক করে দেখবেন, দেখবেন যে অ্যাডমিশনে ফাইন্যান্সে অনেক ম্যাথমেটিক্যাল টার্মও আসে এবং একটু ট্রিকি কোয়েশ্চেন আসে, কিন্তু মার্কেটিং এ সব সহজ সহজ প্রশ্ন আসে। অনেকগুলো এইচএসসি থেকে কোয়েশ্চেন চলে আসে। তাহলে মার্কেটিংটা যারা নেয় তারা একটু ফায়দাতে থাকে আসলে। আমি আপনাকে ডিমোটিভেট করছি না বিপ্লব, যদি আপনি দেখে থাকেন আমার ক্লাসটা, আমি আপনাকে মোটিভেট করছি যে কোনো বিষয় আসলে কঠিন না। এরকম না যে যারা মার্কেটিং যাদের বিষয় আছে শুধু তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকে, ফাইন্যান্স, স্ট্যাট ওটা যাদের আছে ওরা টিকে না, ওরা মেজরিটি টিকে। তো এরকম কোনো বিষয় কথাই না যে আপনার এই সাবজেক্টটা নাই তার মানে আপনার ফায়দা হবে না। আচ্ছা তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকে আর আমি বোধহয় বেশি কোনো গল্প করব না, আমার চেহারা দেখে বুঝতে পারছেন যে আমার মনটা বেশি ভালো না। তার উপর দিয়ে বারবার কারেন্ট চলে যাচ্ছে, যেটা খুবই ডিস্টার্বিং এর একটা কারণ। আম, মনটা খারাপ হওয়ার কারণ হচ্ছে কালকে সবাই নিশ্চয়ই নিউজে শুনতে পেরেছেন ভেলি রোডে যে অগ্নিকাণ্ডটা ঘটলো। আমি ভাষাহীন আসলে। ওটা কোনো মতে বোঝানোর মতো না ওটার কষ্টটা আর কি। কারণ ওখানে আমার একজন, আমি যেহেতু ভিকারুন্নাহার, আমার একজন খুবই প্রিয় একজন টিচার, উনি ইন্তেকাল করেছেন। সাথে আমার অনেক পরিচিত মানুষরা আছে যারা কিনা ওখানে জড়িত, মানে ওখানে ছিল, ওই অবস্থাটা দেখেছে, ও ভুক্তভোগী ছিল, অনেক কাছে নিহত হয়েছে। তো এগুলো আসলে আল্লাহ তাআলা যখন যার হায়াত রাখে আর কি, এগুলো ভাষায় বোঝানোর মতো না। যাই হোক আমরা আজকে ক্লাসটা শুরু করে ফেলি। হ্যাঁ, আচ্ছা আপু, আমি ফাইন্যান্স মেন নিচ্ছি এইচএসসি তে, কিন্তু আমি ফাইন্যান্সে দুর্বল। কোনোই বিষয় না সিয়াম, আপনি নিশ্চয়ই এখন এডুকেটমে ফাইন্যান্সে আব্দুল্লাহ ভাইয়ার ক্লাস করছেন। কোনো টেনশন নাই, আমি আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি আপনি যদি রেগুলারলি এখন থেকে এইচএসসির প্রিপারেশনটা খুবই ভালো মতো নেন, ফাইন্যান্স ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার অর্ধেক অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে গিয়েছে। ফাইন্যান্সে আপনি দুর্বল বেশি দিন থাকবেন না। আপনার বেশি কিছু করতে হবে না, আপনি শুধু আমাদের ক্লাসগুলো দেখবেন, আপনার ভাইয়ারা আছে তাদের ক্লাসগুলো দেখবেন, প্রতিদিন রেগুলার ক্লাসগুলো দেখবেন, বাসায় একটু প্র্যাকটিস করবেন। যে কোনো সমস্যা হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জানাবেন,
দেখবেন যে এই একটা রুটিন করে ফেলার মাধ্যমে, এডুকেটমের সাথে আপনার একটা রুটিন করে ফেলার মাধ্যমে দেখবেন যে আপনার পড়া ইজি হয়েছে। কবে আপনি ফাইন্যান্সে দুর্বল থেকে ফাইন্যান্সে শক্তিশালী হয়ে গেছেন আপনি টেরও পাবেন না। ঠিক আছে, টেনশনের কোনো ব্যাপার না। ফাইন্যান্স মেন নিয়েছো, এটাও খুবই ভালো একটা সাবজেক্ট, খুবই মজাদার, কারণ আমি এখন ফাইন্যান্সে বিবিএ করছি। খুবই মজাদার একটা সাবজেক্ট, খুবই খুবই মজাদার। হ্যাঁ, তো বেশি দিন দুর্বল থাকবেন না, রেগুলার ক্লাসগুলো করেন এবং বাসায় একটু ক্লাসগুলো, যে চ্যাপ্টারের ক্লাস তো আব্দুল্লাহ ভাইয়া নিশ্চয়ই নিচ্ছে, যে চ্যাপ্টারের ক্লাস হবে সেই চ্যাপ্টারের সেদিনই রাত্রে একটু প্র্যাকটিস করে ফেলবেন। যে কোনো প্রবলেম ঠুস ঠাস হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলে দেবেন যে ভাইয়া এটা প্রবলেম, হেল্প করেন আমাকে। দেখবেন এভাবে আপনার খুব তাড়াতাড়ি ফাইন্যান্সের দুর্বলতা কেটে যাবে। ভয়ের কিছু না, হ্যাঁ, যে ফাইন্যান্স নিয়েছি খুবই টাফ হবে, না, এরকমও ভয়ের কিছু নাই। আচ্ছা, আমি তাহলে মার্কেটিংটাতে চলে আসি। এবং আমরা এর আগের ক্লাসে ভূমি পর্যন্ত পড়েছিলাম, আজকে ভূমি পর্যন্ত পড়েছিলাম, এবং আমাদের উৎপাদনের উপকরণ যে দ্বিতীয় চ্যাপ্টারটা যথেষ্ট বড় এবং বোরিং। মজা মানে আমি বলছি আর কি, এর চেয়ে বড় কথা হচ্ছে এই চ্যাপ্টারটা সবচেয়ে সহজ এবং এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। যে প্রশ্নগুলো সবচেয়ে সহজে অ্যাটেইনেবল, সবচেয়ে সহজে আনসার করা যায়। ঠিক আছে, তো চ্যাপ্টার 2 আপনাদের পড়ে রাখাটা খুবই ভালো হবে। সেখানে চ্যাপ্টার 2 তে শুধু 4টা উপাদান নিয়ে কথা বলা হয়: ভূমি, মূলধন, শ্রম, সংগঠন। ভূমি, মূলধন, শ্রম, সংগঠন। এবং আমরা এর পূর্বের ক্লাসে ভূমি এবং মূলধন নিয়ে সব ইম্পর্টেন্ট আলোচনা করে ফেলেছি। যারা এই ক্লাসটা মিস করেছেন কোনো টেনশনের বিষয় না, রেকর্ডিংটা আছে, রেকর্ডিংটা সুযোগ পেলে করে ফেলবেন, পিছিয়ে রাখবেন না, জমিয়ে রাখবেন না, করে ফেলবেন, করে ফেলে রিল্যাক্স করেন। কারণ আমি এমন ভাবেই পড়াচ্ছি, আমার মনে হয় না যে আমার ক্লাস করার পরে ওই বইটাকে আপনার আর হাত দেওয়া লাগবে। আমার ক্লাসটা করবেন, আমার ক্লাসটা শুনবেন, এরপরে আমি যে লেকচার শিট দিয়েছি ওইটা ভালো মতো পড়বেন, পরীক্ষার আগে লেকচার শিটটা পড়বেন, প্র্যাকটিস শিট যেটা দিচ্ছি, প্র্যাকটিস শিটটা দিয়েছি, সেই প্র্যাকটিস শিটটা আপনি প্র্যাকটিস করবেন। এনাফ। হ্যাঁ, এখন বলতে পারেন যে সব সাবজেক্টে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, এক্সাম দিচ্ছে, আমি কেন এখনো দিচ্ছি না? আমি বলেছিলাম এর আগের ক্লাসে যে আমি অ্যাসাইনমেন্ট এবং এক্সাম দিব, কিন্তু দেইনি, কারণ কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সবারই অলমোস্ট টেস্ট পরীক্ষা চলছে। আমি বুঝতে পারতেছি যে টেস্ট পরীক্ষার মাঝে আমি যদি আমার অ্যাসাইনমেন্টের এক্সাম দেই, বেশিরভাগ স্টুডেন্টরাই না ওটা করতে পারবে না, কারণ নিজেদের সাবজেক্টের পরীক্ষা চলছে। আমি বুঝতে পারি বিষয়টা। তো এর জন্যই আর কয়েকটা দিন যাক, আর একটা চ্যাপ্টার, দুটো চ্যাপ্টার শেষ হোক, এরপরে, কারণ আমি তো ক্লাস বাদ দিতে পারবো না টেস্ট পরীক্ষার জন্য আপনাদের, কিন্তু আপনারা পড়তে থাকেন, পড়ালেখা কন্টিনিউ করতে থাকেন। আর কয়েকদিন পরে আমি ইনশাল্লাহ আপনাদের অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষা নেওয়া শুরু করব। এখন আপনারা অবশ্যই টেস্ট পরীক্ষায় ফোকাস করবেন। আচ্ছা, আমরা তাহলে বেসিক খুব চ্যাপ্টার পড়াচ্ছি এবং আমরা দুইটা টপিক পড়ানো শেষ করেছি, ভূমি এবং মূলধন। বেশিক্ষণ কিন্তু লাগবে না আমার পড়াটা পড়তে, আমার সাথে সাথে পড়বেন, দেখবেন হয়ে যাবে। এখন আমরা আজকে দুটা টপিক নিয়ে আলোচনা করব। এখানে হেডিং এ দেখতেই পাচ্ছেন শ্রম এবং সংগঠন, অধ্যায় শেষ। এখন আপনারা বলতে পারেন যে আপু আপনি তো বইয়ের সব টপিকই কি পড়াচ্ছেন? কিছু টপিক তো আমার কাছে বাদ মনে হচ্ছে। কিছু কিছু টপিক আছে যেগুলা আপনাদের সিলেবাস বা আপনাদের যে একটা শর্ট সিলেবাস দিয়েছে, আপনারা কি ফোকাস করেছেন কিনা শর্ট সিলেবাসের পাশে কোন আইটেমস গুলো পড়তে হবে সেগুলো লিখে দেওয়া আছে, ওই আইটেম গুলোর আন্ডারে পড়ে না। এক, দ্বিতীয়ত ওগুলো কখনো কোনো বোর্ড পরীক্ষায় আসেনি, সেগুলো পড়ে বোর্ড ইভেন অ্যাডমিশনেও আসেনি, সেগুলো পড়ে সময় নষ্ট করা কোনোই দরকার নেই। যেমন আমি বলি, বইয়ে আছে একটা পার্ট আছে যেখানে কিনা বলা হচ্ছে যে মূলধনের সুবিধা অসুবিধা, আরেকটা পার্টে বলা আছে বাংলাদেশ অনুসারে মূলধনের গুরুত্ব কি, কাইন্ড অফ আ সেম টপিক। তো আপনারা যদি মূলধনের সুবিধা অসুবিধা পড়ে ফেলেন, তাহলে কিন্তু ওই যে বাংলাদেশের ক্ষেত্রে কি হয় আমার সাথে পড়ালেখা করেন, তাহলে দেখবেন ওটা আপনার কভার হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি কি, আপনাদের যাতে এই সাবজেক্টটা যত সহজে, যত শর্টকাট বলতে এটা না যে কেটে দিচ্ছি পড়ালেখা, না, সহজে যত ইজি করে আপনাদের জন্য মানে আমি প্রেজেন্ট করতে পারি, আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আচ্ছা, তাহলে চলেন আমি ক্লাসটা শুরু করে ফেলি, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে। এন্ড আমি আজকে বেশি সময় নিব না, কারণ আমি জানি এটার পরে আপনাদের অন্য ক্লাসেস আছে। আচ্ছা, এখানে দেখেন শ্রমের ধারণা, শ্রম বিষয় আমরা সবাই বুঝি, আমি আপনাদেরকে পড়াচ্ছি। হ্যাঁ,
আমি যে আপনাদেরকে পড়াচ্ছি এখানে আমার শ্রম দিতে হচ্ছে না, এখানে কিন্তু আমার শ্রম দিতে হচ্ছে। কোন শ্রম দিচ্ছি বলেন তো? আমি আমার ব্রেন খাটাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে মানসিক শ্রম দিচ্ছি। অনেকে আছে যেরকম আপনার রিক্সাওয়ালা যে রিক্সা চালিয়ে আপনাকে এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যাচ্ছে, সে কি, সে শারীরিক পরিশ্রম করছে, মানে সে আপনাকে কায়িক শ্রম দিচ্ছে। তাহলে বোঝা যায় যে কোনো না কোনো ভাবে সারাক্ষণই আমরা শ্রম দিয়েই কাজ করছি, কোনো না কোনো ভাবে। শ্রম ছাড়া আমরা কোনো কাজই আগাতে পারছি না। আপনারা পড়ালেখা করছেন, আপনাদেরও কিন্তু মানসিক শ্রম খরচ হচ্ছে, তাই না? এটা বোঝাটা কোনো কঠিন বিষয় না। তাহলে কঠিন বিষয়টা কি? এখানে মনে রাখা যে আসলে অর্থনীতি বা আমরা ব্যবসায় শিক্ষার ছাত্রছাত্রী, ব্যবসায়ের জন্য, উৎপাদনের জন্য একটা শ্রম কতটা গুরুত্বপূর্ণ বা কি ধরনের গুরুত্ব বহন করে, এইটা জানা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা চলেন বুঝে নেই যে অর্থনীতিতে শ্রম বলতে কি বোঝায়। অর্থনীতি অনুসারে বললাম না, শ্রমের বেসিক সংজ্ঞা কিন্তু সবাই বলতে পারে, একটা ছোট বাচ্চাও বলতে পারবে। বাট আপনাকে তো পরীক্ষার হলে আর শ্রমের বেসিক সংজ্ঞা বলতে হবে না, আপনাকে পরীক্ষার হলে বলতে হবে যে শ্রম কিভাবে অর্থনীতিতে কাজ করে। আমি আপনাদেরকে মেন পয়েন্ট গুলো বলে দিই। মেন পয়েন্ট গুলো হচ্ছে, অর্থনীতিতে শ্রম বলতে উৎপাদন কাজে বা আয় উপার্জনের ক্ষেত্রে, কি উৎপাদন কাজে অথবা আয় উপার্জনের ক্ষেত্রে মানুষের মানসিক ও কায়িক শ্রম, মানুষের মানসিক ও কায়িক শ্রম এর কর্মপ্রচেষ্টাকে বোঝায়। ঠিক আছে, সেখানে আমরা বুঝতে পারছি কি উৎপাদন কাজে আয় উপার্জনে কায়িক ও মানসিক শ্রম যে কাজে লাগানো হয় সেটাকে বলে হচ্ছে শ্রম অর্থনীতির ভাষায়। তাহলে এখানে একটাই কথাটা ইম্পর্টেন্ট, যে এখানে উৎপাদনে কাজে লাগতে হবে অথবা আয় উপার্জনে কাজে লাগতে হবে। এই কথাটা সংজ্ঞাতে আনলে আপনারা ফুল মার্কস পেয়ে যাবেন। অনেকেই দেখবেন যে টেস্ট পরীক্ষায় বা অনেক পরীক্ষা আছে, অনেক লিখে ফেলেছেন কিন্তু আপনার কোনো নাম্বার দিচ্ছে না, বানায় বানায়। বেশিরভাগই মার্কেটিং কিন্তু বানায় বানায় সবাই লেখে, বানায় বানায় লিখে ফেলছেন, আপনাদের স্টিল মার্কেট নাম্বার দিচ্ছেন। আপনারা পরে বাসায় এসে টিচারদের বকাবকি করেন যে হ্যাঁ টিচার নাম্বার দেয় না। টিচার আসলে আপনার লেখার মধ্যে ওই এক্সাক্ট পয়েন্টটা খুঁজতে চায়। হ্যাঁ, ওনার চোখ না ওই এক্সাক্ট পয়েন্টটা খুঁজে যে কি লিখতে হবে। তো সেখানে আপনি যদি লেখেন, আপনি যদি লেখেন মানসিক ও কায়িক শ্রমকে শ্রম বলে, কেন আপনাকে ফুল মার্ক দিবে? আপনাকে এটা মেনশন বুঝাতে হবে যে উৎপাদন কাজে ও আয় উপার্জনে আমি যে শ্রমটা দিচ্ছি, উৎপাদন কাজে ও আয় উপার্জনে সেকে শ্রম বলে অর্থনীতির ভাষায়। এই যে একটা লেখা আপনার মুখস্থ করা লাগবে না, কিন্তু আপনার কমন সেন্সের কথা যে অর্থনীতির ভাষায় উৎপাদন কাজে ও আয় উপার্জনে আপনার শ্রম লাগে, এটা লিখলে আপনাকে ফুল মার্ক দিবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে অর্থ ও সম্পদ লাভের উদ্দেশ্যে কোন সুবিধা পাওয়ার উদ্দেশ্যে মানসিক ও দৈহিক শক্তি ব্যয় করা হলে তাকে শ্রম বলা হয়। অর্থ ও সম্পদ লাভের উদ্দেশ্যে, উদ্দেশ্যটাকে আপনার বলতে হবে কি, অর্থ ও সম্পদ লাভের উদ্দেশ্যে কোনো সুবিধা পাবার জন্য যে মানসিক ও কায়িক দৈহিক শক্তি ব্যয় করা হয় তাকে বলা হয় শ্রম। ক্লিয়ার? আচ্ছা, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আমি তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। হ্যাঁ, নেক্সট স্লাইডে হচ্ছে শ্রমের বৈশিষ্ট্য। এটাই পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে দেখা যাবে আপনার এডমিশনে একটা এমসিকিউ থাকবে, এইচএসসি তে একটা এমসিকিউ থাকবে, এবং আপনার সিকিউতে বি নাম্বার এ নাম্বার কোয়েশ্চেন থাকবে, এমনকি ডি নাম্বার কোয়েশ্চেনও থাকতে পারে, ঘ নাম্বার কোয়েশ্চেন। ঘ নাম্বার কোয়েশ্চেনে কি বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে একটা উদ্দীপক দিয়ে দিবে এবং উদ্দীপকে বলবে যে এটা কোন বৈশিষ্ট্য, কোন উপকরণের বৈশিষ্ট্য, কোন উপকরণের কোন বৈশিষ্ট্য, সেটা আপনি সামঞ্জস্য করে দেখান, বৈশিষ্ট্য মিলিয়ে দেখান। তখন আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, বুঝে দেখতে হবে যে কোন বৈশিষ্ট্যটা আপনি কাজে লাগাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা দেখেন শ্রমের বৈশিষ্ট্য আসলে কি। সবচেয়ে কেন শ্রমকে আমরা বাকি উপাদানের থেকে আলাদা করে দেখতে পারি শ্রমকে? হ্যাঁ, কি কি বৈশিষ্ট্য কাজে লাগতে পারে? সবার প্রথমে মানবিক উপাদান। হ্যাঁ, আমরা এর আগে যে উপাদানগুলো পড়েছি সেটা হচ্ছে ভূমি এবং মূলধন। হ্যাঁ, ভূমিকে কিন্তু আমরা মানবিক উপাদান বলিনি, ভূমিকে আমরা বলেছি প্রাকৃতিক উপাদান, কারণ এটা প্রকৃতি থেকে এসেছে। হ্যাঁ,
প্রাকৃতিক উপাদান। মূলধন, মূলধনকে আমরা কি বলেছি? মূলধনকে আমরা বলেছি মানব সৃষ্ট, মূলধনকে বলেছি মানব সৃষ্ট উপাদান। কি কাকে বলেছি আমরা? মূলধনকে বলেছি। তাহলে এইবার যে উপাদানটা এসেছে সে হচ্ছে শ্রম। তো শ্রমের ক্ষেত্রে আমরা বলছি হচ্ছে মানবিক উপাদান, কারণ অবশ্যই অবশ্যই এটা শুধুমাত্র মানব ধারায় সৃষ্ট হতে পারে। এখন আপনার বলতে পারেন যে এই মানব ধারা সৃষ্ট শ্রমকেই কিন্তু আপনি গণনা করেন। হ্যাঁ, শ্রমিকের শ্রম, দিনমজুরের শ্রম, কর্মচারীর শ্রম, আমাদের শ্রম, আপনাদের শ্রম, এগুলাই কিন্তু আমরা গণনা করতে পারি, হিসাব করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু মানব ধারা এই শ্রম তৈরি হয়, তাই বলা যায় যে শ্রমটি মানবিক শ্রম। কারণ আমরা যদি শ্রম প্রদানকারী বা শ্রম গ্রহণকারী মানুষ না পাই, তাহলে শ্রমের উৎপাদনও হবে না। কি শ্রম প্রদানকারী, শ্রম গ্রহণকারী, শ্রম প্রদানকারী, শ্রম গ্রহণকারী মানুষ না পেলে আমাদের শ্রমটি উৎপাদিত হচ্ছে না। তাহলে এখানে বলা যায় শ্রম মানবিক উপাদান। ঠিক আছে, আশা করি এটার উপর আর বলা লাগবে না। আপনারা যখনই বি নাম্বার কোয়েশ্চেনটা লিখবেন এই বিষয়ে, তখন আপনি এই কথাটাই কিন্তু লিখবেন। আচ্ছা, এবার আসি সর্বাপেক্ষা ধ্বংসশীল। বা কি ভয়ঙ্কর একটা শব্দ, ধ্বংসশীল। সর্বাপেক্ষা কেন? কেন আমরা এটাকে সর্বাপেক্ষা ধ্বংসশীল বলছি? তার খুবই স্বাভাবিক একটা কারণ, যে চিন্তা করো যে একজন শ্রমিক আছে, হ্যাঁ, যে কিনা শ্রম দিচ্ছে, আরেকজন যে গ্রহণ করছে। হ্যাঁ, এই শ্রমটা কি হতে পারে? এই শ্রমটা হতে পারে শিক্ষক। শিক্ষক শিক্ষক মানসিক শ্রম দিচ্ছে, তাই না? শিক্ষক কিন্তু মানসিক শ্রম দিচ্ছে। এখন তুমি আমাকে বলো তো, হঠাৎ করে আমি শিক্ষকটাকে গায়েব করে দিলাম, এবার আমাকে বলো তো মানসিক শ্রমটা কি সে পাবে? শিক্ষকটা যদি না থাকে তাহলে কি মানসিক শ্রমটা সে পাচ্ছে কোথা থেকে? না, মানসিক শ্রমটাও গায়েব হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সেই মুহূর্তে, সেই সেকেন্ডে ওখান থেকে চলে যাবে। এই ব্যক্তি তখন আর কি মানসিক শ্রম বলতে কি শিক্ষাটাই তো সে মানসিক শ্রম ধরা হচ্ছে, সেটা আর পাচ্ছে না। এই যে সর্বাপেক্ষা ধ্বংসশীল, যে কোনো সময় যে কোনো ভাবে এটা ধ্বংস হতে পারে, নষ্ট, মানে ধ্বংস বলতে কি শেষ হয়ে যেতে পারে, বিলীন হয়ে যেতে পারে, এটার আর অস্তিত্ব না থাকতে পারে। এটাকে বলা হচ্ছে শ্রমের বৈশিষ্ট্য সর্বাপেক্ষা ধ্বংসশীল। তাহলে আপনারা কি শব্দগুলো ব্যবহার করবেন? যে যদি শ্রমদাতা ও শ্রম গ্রহণকারী উপস্থিত না থাকে তো শ্রম বিলীন হয়ে যায়। শ্রম যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিপ্রেক্ষিতে বিলীন হয়ে যেতে পারে, তার আর অস্তিত্ব না থাকতে পারে, তাকে আর কাজে লাগানো না যেতে পারে। এর জন্য শ্রমকে সর্বাপেক্ষা ধ্বংসশীল বলা হয়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার বিষয়টা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবার আমি নেক্সট টপিকে চলে আসি। নেক্সট যে টপিকটা হচ্ছে শ্রমকে সঞ্চয় করা যায় না। আগেন সেই একই কারণ, একই কারণ। আমি ওই যে বললাম না, টিচার চলে গেল, গায়েব হয়ে গেল, টিচার ক্লাস থেকে চলে গেল। আমি যে দেখেন এখন যদি আমি ক্লাসটা অফ করে দেই, আমি কিন্তু আর আপনাদেরকে পড়াচ্ছি না, আপনারাও আর আমার থেকে কোনো মানসিক শ্রম পাচ্ছেন না, কোনো শিক্ষা পাচ্ছেন না, তাই না? এই হচ্ছে সিচুয়েশনটা। তখন কি হবে? আপনারা কি আমার মানসিক শ্রমটাকে কোথাও জব্দ করে রাখতে পারছেন? ওই আলাদিনের জিনের রিয়ার মতো, কি বলে এটাকে, কেতলি না কি জানা ছিল, ওইটার মতো কোথাও জব্দ করে রাখতে পারছেন না। শ্রমকে কোথাও আপনি সঞ্চয় করে রাখতে পারেন না। আপনি একটা পণ্যকে সঞ্চয় করে রাখতে পারেন, যেমন এই যে এটা কলম, এটাকে আপনি কোথাও জমা করে রাখতে পারেন। মূলধন আপনি সঞ্চয় করে রাখতে পারবেন, এক জায়গায় জমা করে রাখতে পারবেন। ভূমি, ওটাও আপনি সঞ্চয় করতে পারবেন। কিন্তু শ্রমকে আপনি কখনো সঞ্চয় করতে পারবেন না, কোথাও জমা করতে পারবেন না। এটা যখন শ্রমদাতা শ্রম দিচ্ছে তখনই এটার অস্তিত্ব আছে, যখন শ্রমদাতা শ্রম দেওয়া বন্ধ করে দিবে এটার অস্তিত্ব চলে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এখন বলতে পারেন যে আপু আপনি তো বেশি তাড়াতাড়ি যাচ্ছেন নাকি? না, কারণ আমি জানি এই বিষয়গুলো খুবই একই সূত্রে গাঁথা এবং একই ধরনের টপিক বারবার। আমি চাচ্ছি যে আপনারা যাতে সহজে বুঝতে পারেন। এবার দেখেন, শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন, আবার একই কারণ।
একই কারণ যে শ্রমিক যখন তার শ্রম দিবে না, দেওয়া বন্ধ করে দিবে, তখন শ্রমও চলে যাবে। তাই শ্রমকে পেতে হলে আপনার শ্রমিক এবং শ্রমকে একসাথে থাকা লাগবে, একই সময়ে একই সুযোগে কাজ করা লাগবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলতে পারি শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন। ঠিক আছে, এখন কথা আসছে হচ্ছে শ্রম গতিশীল, খুব ইম্পর্টেন্ট। এখানে বৈশিষ্ট্যগুলোর মধ্যে এই যে এই কয়েকটা আইটেম, এই দুটা খুব ইম্পর্টেন্ট। মনে করেন যে আপনার পরীক্ষার হলে বসে আছে এরা, এই প্রশ্নগুলো শুধু অপেক্ষা করছে আপনি কখন পরীক্ষার হলে আসবেন। ঠিক আছে, এই যে শ্রম গতিশীল, কেন বলা হচ্ছে শ্রম গতিশীল? কেন? এটা কি হাঁটতে পারে, চলতে পারে, নড়তে পারে? হ্যাঁ পারে। কিভাবে আমি বলি, শ্রম, আপনি একটা একটা কথা চিন্তা করেন, আপনি ভূমিকে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন? উঠায় না, পারবেন না। আমি কিন্তু এর আগের ক্লাসে বলেছিলাম এটা কোনো কার্টুন না যে আপনি নিয়ে যেতে পারবেন না। কিন্তু মূলধন গতিশীল, মূলধনকে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় দিতে পারবেন, নিতে পারবেন, আসা করতে পারবেন। শ্রমও সেই ক্ষেত্রে গতিশীল। যেমন আমি এখন আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, পড়াচ্ছি, হতে পারে ঢাকার থেকে অনেক দূরে, আমি তো এখন ঢাকায়, আপনারা অনেক দূরে আছেন, কেউ পঞ্চগড়, কেউ পটুয়াখালী, কেউ টেকনাফ, কেউ চট্টগ্রাম, নিশ্চয়ই এক একজন এক এক এলাকা থেকে আছেন, তাই না? হ্যাঁ, আমি তো জানি আপনারা এক একজন এক এক এলাকা থেকে আছেন এবং অনেক দূরের দূরের এলাকা। আমার মানসিক শ্রমটা কি আপনাদের কাছে পৌঁছাচ্ছে এত দূরের একটা জায়গায়? হ্যাঁ, কারণ শ্রমের গতি আছে। শ্রম আমি যে কোনো জায়গায় পৌঁছাতে পারি, শ্রমকে নিয়ে আমি যে কোনো জায়গায় উপস্থিত হতে পারি, শ্রমকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় কাজে লাগাতে পারি। এই যে স্থান পরিবর্তন করা যায় শ্রমকে নিয়ে স্থান পরিবর্তন করা যায়, এই বিষয়টাই হচ্ছে শ্রমের গতিশীলতা। ঠিক আছে, শ্রমের গতিশীলতা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি এখন যেটা বলেছি এটাই কিন্তু শ্রমের গতিশীলতার মেইন টপিক। এরপরে আমি লেকচার শিটে শ্রমের গতিশীলতার বিস্তারিত টপিক মানে লিখা দিব, ওইটা আপনারা একবার পড়ে নিলেই আপনারা পরীক্ষার হলে ফুল মার্ক আনসার করতে পারবেন। আচ্ছা, কথা হচ্ছে শ্রমের যোগান পরিবর্তনশীল। আপনাদের কি মনে আছে যখন আমি পড়িয়েছিলাম ভূমি, সেখানে আমি যোগানের কথা বলেছিলাম যে যোগান কাকে বলে, শ্রমের যোগান পরিবর্তনশীল বলতে বোঝাচ্ছে যে চিন্তা করেন, যেমন আপনারা তো নিশ্চয়ই ছোটকালে অনেক টিচারের কাছে পড়েছেন বা এখনো অনেক প্রাইভেট টিউটরের কাছে পড়েন, বা কলেজে নিশ্চয়ই আপনাদের কোনো প্রিয় টিচার আছে, প্রিয় শিক্ষক আছে, প্রিয় শিক্ষিকা আছে। তো আপনারা যাকে নিজের ফেভারিট টিচার বা ফেভারিট আইডল হিসেবে দেখেন, আমাদের ছোটকালে প্যারাগ্রাফ দেখানো হতো তাই না, ক্লাস 9-10-এ ফেভারিট টিচার, আরো ছোট থাকতে বা 3, 4, 5, 6-এ ফেভারিট টিচার নিয়ে প্যারাগ্রাফ লেখা, সেখানে আমরা লিখতাম না মাই ফেভারিট টিচার ইজ হিম অর হার, এরকম একদম অনেক সুন্দর করে বর্ণনা করতাম। বেশিরভাগ অ্যাডভান্স লার্নার থেকেই লিখতাম আমরা। মিস্টার কবির ছিল বোধহয় তাই না, ইংলিশ টিচার, মিস্টার কবির ইংলিশ টিচার, হি ইজ লাইক অ্যান অ্যাক্টর। হ্যাঁ, তো আমার মনে আছে। তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি, সেই শিক্ষক, আপনি রিয়েল লাইফে চিন্তা করেন আপনার অনেক ফেভারিট একজন টিচার আছে, সে খুব ভালো পড়ায় বা আপনি তার পড়া খুব ভালো মতো বুঝতে পারেন। নিশ্চয়ই এডুকেটমে আপনাদের নিশ্চয়ই কোনো ফেভারিট টিচার আছে তাই না, আপনাদের এডুকেটমে নিশ্চয়ই ফেভারিট টিচার আছে তাই না, অনেকেরই। এখন সেদিকে দেখেন যে এই টিচারটা কি প্রতিদিন একই লেভেলের পড়ায় আপনাকে? কোনোদিন দেখবেন ওই টিচারটা আপনাকে এত ভালো করে পড়িয়েছে যে আপনার জীবনে ওটা রিভিশন দেওয়া লাগবে না। কোনোদিন আপনারই ফেভারিট টিচার এরকম ভাবে পড়াবে যেন আপনার পড়ায় মনও বসবে না, পড়া মাথায়ও ঢুকবে না। এটা কিন্তু টিচারের দোষ না, এরকম না যে টিচার তার মানে লেভেল কমে গিয়েছে বা সে অদক্ষ না। বিষয়টা হচ্ছে কি, সব দিন প্রতিদিন প্রতি সময়ে একই পরিমাণে শ্রম দেওয়া যায় না। কোনোদিন আপনি 1 ঘন্টাও তত শ্রম দিতে পারবেন যতটা কিনা দরকার ছিল না বা তার চেয়ে বেশি দিয়ে ফেলেছেন, বা কোনোদিন আপনি এইটুকু শ্রমও দিতে পারবেন না যেটা কিনা দরকার ছিল। সেটাই হয় সবসময়। আমরা টিচাররাও সবসময় আপনাদেরকে একই গতিতে একই লেভেলে একইভাবে পড়াতে পারবো না। কোনোদিন আমাদের শরীর খারাপ থাকবে, মন খারাপ থাকবে, কোনোদিন অধ্যায়টা আমরা সেভাবে বলতে পারবো না যেটা কিনা অন্য টিচাররা পারে, খুবই স্বাভাবিক। এরপরে আপনি যদি চিন্তা করেন আপনার মাও নিশ্চয়ই প্রতিদিন রান্না করে, কোনো একদিন মায়ের গরুর মাংস মারহাবা এই দুনিয়ার রেস্টুরেন্টে ফেল, এত মজা হয়, এত মজা হয়, এত মজা হয়।
কোনোদিন আবার মনে হয় যে মা কি রান্না করছে, এটা লাউ পটল চিংড়ি, একটু মজা না। একই মাই কিন্তু রান্না করতেছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি তখন তার শ্রমের পরিধি পরিবর্তন হয়ে গিয়েছে। তো কোনো একটা রিজনে হতে পারে। তো শ্রমের যোগান, যোগান মানে কি? যোগান মানে হচ্ছে শ্রম উপাদানটি আপনাকে কি দিচ্ছে, কতটুকু দিচ্ছে, হ্যাঁ কতটুকু দিচ্ছে। তো এই যে শ্রমের যোগান এক এক সময় এক এক রকম হলো, তাই না? খুবই স্বাভাবিক নেচার ভাবে এক এক সময় এক এক রকম হলো। তাই এটা শুধু মানসিক শ্রমের ক্ষেত্রে না, শারীরিক শ্রমের ক্ষেত্রেও দেখা যায় এক এক সময় এক এক রকমের শ্রম দেওয়া পসিবল হয়। কখনো কখনো শ্রম বৃদ্ধি পায়, একজন মানুষই আগে যে কাজটা করতো তার দ্বিগুণ কাজ করতে পারে। কখনো কখনো শ্রম কমেও যেতে পারে, শ্রমের যোগান কমেও যেতে পারে। এর জন্য বলা হচ্ছে শ্রমের যোগান পরিবর্তনশীল। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি, এই উদাহরণটা দিয়ে বলবেন আপনারা যে একজন শিক্ষক প্রতিদিন একই পরিমাণের পড়াতে পারে না, একজন রাঁধুনি প্রতিদিনই তার হাতের রান্না মজা হবে এরকম কথা না। একজন শ্রমিক দেখা যাচ্ছে একদিনে 10টা বস্তা উপরে উঠাতে পারে, কিন্তু অন্যদিন তার শরীর খারাপ থাকার কারণে সে 2টা বস্তা উঠাতে পারে, বা অন্যদিন তার শরীরে শক্তি থাকার কারণে সে 12টা 15টা বস্তা তলায় উঠাতে পারলো। এই ধরনের উদাহরণ দিয়ে আপনারা বুঝিয়ে দেখাবেন যে হ্যাঁ, এভাবে আমরা বুঝতে পারছি যে শ্রম এর যোগান পরিবর্তনশীল। যেই শ্রম প্রদান করুক না কেন সে এক এক সময় এক এক পরিমাণে শ্রম প্রদান করতে পারে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আশা করি এই টপিকটা আপনাদের বোঝা গিয়েছে। এখন কথা হচ্ছে শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। কি শ্রমের যোগান বৃদ্ধি বলতে কি বোঝাচ্ছে? শ্রমের যোগান বৃদ্ধি বলতে বোঝাচ্ছে যে আপনারা যে শ্রমটাকে ব্যবহার করছেন, এটা আপনি একটা কারখানার শ্রমিক হিসেবে চিন্তা করতে পারেন। যে একজন যে কিনা আগে কলম তৈরি করত, তো সে নতুন নতুন কোম্পানিতে জয়েন করেছে, এবং কোম্পানিতে জয়েন করে এখন তো তাকে কলম তৈরি করতে বলা হবে। সে এখনো শিখে নেই কলমটা কিভাবে তৈরি করতে হবে। ঠিক আছে, তাকে প্রথমে শিখালো, প্রথম দিন তার খুবই আজে বাজে শেপ হবে, খুবই ফালতু ভাবে সে কলমটা তৈরি করবে, দেখা যাবে এতটা দক্ষ হবে না, এতটা সুন্দর হবে না। দ্বিতীয় দিন তাকে আবার শেখানো হবে, তৃতীয় দিন তাকে আবার শেখানো, এইভাবে শিখাতে 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 একটা সময় না সেই শ্রমিকটা শ্রমে দক্ষ হয়ে যাবে, অনেক দক্ষ হয়ে যাবে। এখন সে দিনে 10টা 15টা কলম তৈরি করতে পারে। এই যে সময়ের কারণে শ্রম তার কাজের দক্ষতা বৃদ্ধি করে এবং তার যোগানের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। যেমন আমি যদি আমার কথা চিন্তা করি, আমিও তো একসময় আপনাদের মতোই ছিলাম, তাই না? আপনাদের মতোই এখন যেমন আমি কোনো না কোনো টাইমে মার্কেটিং ক্লাস করছিলাম, হয়তো কলেজে অথবা কোনো অনলাইন টিচার বা কোনো প্রাইভেট টিউটরের কাছে। তখনও কিন্তু আমি এই বিষয়গুলো জানতাম না, এরপর আমি শুনেছি, জেনেছি, আমাকে শেখানো হয়েছে, আমি পড়েছি, প্র্যাকটিস করেছি। এখন আমি মাশাআল্লাহ পারি, পড়াতে পারি, দক্ষ। এই যে শ্রম দক্ষতা বৃদ্ধি করে এবং যার ফলে যোগান বৃদ্ধি পায়। সময়ের সাথে সাথে শ্রম দক্ষতা বৃদ্ধি করে যার ফলে যোগান বৃদ্ধি পায়। সবাই এই প্রশ্নটা ভুল করে, সবাই ওই যে ওই শ্রমের যোগান পরিবর্তনশীলের উদাহরণ দিয়ে চলে আসে। খুব বেসিক কথা, আপনি যত শ্রম দিচ্ছেন তত ওই বিষয়ে আপনার দক্ষতা বাড়ছে এবং এতে করে শ্রমও পরিবর্তনশীল হয়ে উঠছে। এরপরে ব্যক্তিগত উপস্থিতি। কি ব্যক্তিগত উপস্থিতি? আচ্ছা, এখন আমি যদি কথায় আসি, ব্যক্তিগত উপস্থিতি আসলে কিভাবে কাজ করানো হয়, ওই যে আগের টপিকটা কি, যে শ্রম যে দেয় সে নিজে স্বয়ং উপস্থিত থেকে কাজ করলে সে শ্রমটি দিতে পারবে, কিন্তু সে যখন নিজে স্বয়ং উপস্থিত থাকবে না তখন কি তার কাজটা আর কাজে লাগছে না, তখন সে আর কোনো শ্রম সরাসরি প্রদানও করতে পারছে না। এটাকে বলা হচ্ছে ব্যক্তিগত উপস্থিতি। এখানে মালিকানা হস্তান্তরযোগ্য নয়। অবভিয়াসলি আমরা যে এখানে পড়েছি না শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন, এখানেই তো বলা যায় যে মালিকানা তাহলে হস্তান্তরযোগ্য নয়, কারণ শ্রম থেকে আমি শ্রমিককে আলাদা করতে পারবো না, শ্রম থেকে আমি শ্রমিককে তার শ্রম থেকে আলাদা করে অন্য কাউকে দিয়ে দিতে পারবো না। এই জিনিসটার জন্য বলা যাচ্ছে মালিকানা হস্তান্তরযোগ্য নয়। আচ্ছা, এবারের টপিকটা হচ্ছে যোগান মূল্য। যোগান মূল্য কাকে বলে? সবার এটা নিয়ে ভুল ধারণা। একটা হচ্ছে যোগান, আরেকটা হচ্ছে যোগান মূল্য। একটা হচ্ছে যোগান, একটা হচ্ছে যোগান মূল্য। যোগান বলতে বোঝাচ্ছে শ্রম আপনাকে কি দিচ্ছে, যোগান মূল্য বলতে বোঝাচ্ছে যে উৎপাদন এর উপকরণটি তৈরি করতে আপনার কি ব্যবহার করা লাগছে বা কতটুকু কি লাগছে। যেমন আমরা পড়েছিলাম যে ভূমির কোনো যোগান মূল্য নেই, কারণ ভূমি আপনার সৃষ্টি করতে হয়নি, ভূমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে,
আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টি করে দিয়েছে এবং সেখান থেকে কিন্তু আপনারা ভূমিটি ব্যবহার করতে পারছেন। তো ভূমি সৃষ্টি করতে আপনার কোনো টাকা লাগেনি, কিন্তু আপনার মূলধন সৃষ্টি করতে টাকা লেগেছে, মূলধন সৃষ্টি করতে আপনার কষ্ট করতে হয়েছে, সেখানে যোগান মূল্য ছিল। শ্রমের ক্ষেত্রে যোগান মূল্য আছে। এখন আপনি কি বলবেন, আমি কি শ্রমিক জন্ম দিয়েছি? না, কিন্তু শ্রমকে ভাড়া করে আনা, শ্রমিককে ভাড়া করে আনা, শ্রমিককে ভাড়া করে আনার জন্য শ্রমিককে যে টাকা দিয়েছেন ওটাতে কি আপনার শ্রম তৈরি হয়েছে না? তাহলে কি শ্রমের যোগান মূল্য আছে? হ্যাঁ, এখানে কিছু কন্ট্রোভার্সি হতে পারে, এখানে কিছু দ্বিমত হতে পারে। আপনারা যদি দ্বিমতটিকেও সুন্দরভাবে প্রকাশ করতে পারেন তাহলে কিন্তু আপনারা নাম্বার পেয়ে যাবেন। এরকম কোনো কথা নেই যে যেটা বলা আছে সেটাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা শ্রমের মোটামুটি সব বৈশিষ্ট্য পড়ে ফেলেছি, আর কোনো বৈশিষ্ট্য বাকি নেই। এটার মধ্যে আপনারা সবাই লিখে রাখেন বা দাগিয়ে রাখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুইটা, এবং শ্রমের যোগান মূল্য, শ্রমের যোগান বৃদ্ধি, সময় সাপেক্ষ, এই চারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা ধরেন এখান থেকে একটা বৈশিষ্ট্য আপনার পরীক্ষা আসবেই আসবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এরপরে বেশি কিছু বাকি নেই। এই যে আমি যে এতক্ষণ আপনাদেরকে বুঝিয়েছি বৈশিষ্ট্যগুলো, সেগুলো নিয়ে এখানে কথা বলা, যে শ্রম ও শ্রমিক অবিচ্ছিন্ন বলতে কি বোঝায়। আচ্ছা, শ্রমের যোগান মূল্য আছে বলতে কি বোঝায়, শ্রম সঞ্চয় করা যায় না কেন। হ্যাঁ, এই যে আমি বললাম যে ইম্পর্টেন্ট টপিক গুলো ছিল সেগুলোর বিশ্লেষণও দেওয়া আছে। আমি যখন আপনাদেরকে প্র্যাকটিস শিট এবং লেকচার শিট দিব সেখানে আপনার বিশ্লেষণ গুলো থাকবে, আপনারা সেখান থেকে বিশ্লেষণ গুলো বুঝে পড়ে নিতে পারবেন, কারণ আমি এখন বেসিকটা বুঝিয়ে দিয়েছি, এখন আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর ওগুলো হচ্ছে আপনার, চিন্তা করেন আপনার একটা নোট, আপনার নোট যেটা আমি করে দিব। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন শ্রমের গুরুত্ব, শ্রম কেন গুরুত্বপূর্ণ, এর চেয়ে সহজ বোধহয় কোনো কথাই নেই যে শ্রম কেন গুরুত্বপূর্ণ। তো আমি এখানে বেশি সময় নষ্ট করব না, কেন, এটা এটা আমরা খুবই বেসিক ভাবে উত্তর দিতে পারি। শ্রম কেন গুরুত্বপূর্ণ, আমি যদি কিছু কথা বলি, আমার উৎপাদনে দরকার পড়ে, আমার পণ্য তৈরিতে দরকার পড়ে, আমার যে কোনো পণ্য স্থানান্তরে দরকার পড়ে, জীবনযাত্রার মান উন্নয়নে দরকার পড়ে, অর্থনীতির উন্নয়নে দরকার পড়ে, অবশ্যই শ্রমের দরকার আছে, শ্রমের গুরুত্ব আছে। সেখানে আমরা শুধু পয়েন্টস গুলো মনে রাখবো, কিগুলো, পয়েন্ট গুলো, কারণ পরীক্ষার খাতায় এরকম দেখা যায় যে আপনি বর্ণনা করতে পারছেন না বা আপনার মনে আসতেছে না বর্ণনাটা, আপনি যদি 5টা 6টা পয়েন্ট লিখে দেন যে কেন গুরুত্বপূর্ণ, সেখানেই আপনার নাম্বার বেশি এসে পড়বে। ঠিক আছে, আচ্ছা, উৎপাদন বৃদ্ধি, শ্রমের গুরুত্ব কারণ আপনার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। ভূমির সদ্ব্যবহার, অবশ্যই আপনার ভূমিটা খালি জমিনে পড়ে থাকতো, সেখানে আপনি ওটাকে সুন্দর করে ব্যবহার করে শ্রম দিয়ে ফসল তৈরি করতে পারছেন, তো কি আপনার ভূমির সদ্ব্যবহার হচ্ছে না? তাই না? অবশ্যই, আল্লাহর দেওয়া সম্পদ, এটা আমাদের ব্যবহারের জন্যই, সেখানে আপনি ভূমির একটা সদ্ব্যবহার করতে পারছেন শ্রমের মাধ্যমে। এরপরে কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি করা, যেখানে আপনার শ্রমের জন্য আপনার নতুন শ্রমিক ভাড়া করা লাগবে, এখানে তাদের একটা কর্মসংস্থান সৃষ্টি হবে, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, তাদের অর্থনৈতিক উন্নতি হবে। যে কথা সে কাজ, অর্থনৈতিক উন্নয়ন। অবশ্যই আপনি একজন শ্রমিককে ভাড়া করে দিয়ে আনলে তাকে 500 টাকা আপনি ভাড়া দিয়ে আপনি তার কাজের জন্য, দিনের কাজের জন্য বা ঘন্টার কাজের জন্য টাকা দিবেন। আপনি চিন্তা করেন, আপনি সে যদি টিচারকে নিয়ে আসেন বা আপনি যদি আপনার ঘরের কোনো কাজের জন্য কাউকে নিয়ে আসেন, সবকিছুর ক্ষেত্রে আপনার কিন্তু শ্রমের জন্য একটা টাকা দেওয়া লাগতেছে, সেখানে তার কর্মসংস্থান তৈরি হচ্ছে, তার অর্থনৈতিক মান উন্নয়ন হচ্ছে, তার জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, সমাজের উন্নয়ন হচ্ছে। অবশ্যই এগুলো সব কানেক্টেড, যুক্ত একে অপরের সাথে। ঠিক আছে, আচ্ছা, আমি এরপর টপিকে আসি। জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে, এই তো, কারণ আপনার এক একটা শ্রমিক, বলা যায় যেমন আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এর বেকারত্ব যদি চলে যেত এবং তারা সবাই যদি কোনো না কোনো ক্ষেত্রে কাজে লেগে থাকতো, তাহলে তারা সবাই কামাই করতে পারতো, কোনো ভিক্ষাবৃত্তি থাকতো না, কোনো তাদের জীবনে দিনে দিনে তাদের জীবনে আয় ও উন্নতি আসতো, তাদের কষ্ট করতে হতো না। কষ্ট বলতে কি, কিরকম কষ্ট, সেটা হচ্ছে অনাহারে অর্থাহারে থাকা কষ্ট, সেরকম কষ্ট ভোগ করতে হতো না, এরকম অনেক বেনিফিটই তারা পেত, তাই না? সম্পদের সদ্ব্যবহার, আমি যেভাবে বলেছি ভূমিরও সদ্ব্যবহার করা হয়, ঠিক সেইভাবে আমরা ধরতে পারি যে সম্পদেরও সদ্ব্যবহার এখানে করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি চলে আসি ভূমি ও
ভোগ ও সঞ্চয় বৃদ্ধি। হ্যাঁ, শ্রম যত দেওয়া হচ্ছে বা আমরা যত কর্মসংস্থান বৃদ্ধি করছি শ্রমের মাধ্যমে, তারা এখন আরো বেশি কাজ করবে, তাদের আরো বেশি অর্থ হবে। অর্থ হওয়ার পরে কি হবে, তারা এখন, আগে দেখা যেত তাদের কোনো কাজ ছিল না, চাকরি ছিল না, তারা কোনো মতে ভাত ডাল খেয়ে থাকতো। এখন তারা পোলাও মাংস রোস্ট খেতে চাবে। এখন তারা ভালো ভালো পোশাক কিনবে, এক্ষেত্রে তাদের ভোগ বাড়বে। এখন তাদের চিন্তা হবে, ও আচ্ছা, এখন তো আমার কাছে একটু বেশি টাকা আছে শ্রমের জন্য, কাজের জন্য, আমি এখন একটু এক জায়গায় সঞ্চয় করি, আমার এখন যাতে আমার ভবিষ্যতে সুরক্ষিত থাকতে পারে। এই বিষয়গুলোর মাধ্যমেও ভোগ ও সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে। জীবনযাত্রার মান উন্নয়ন, এটার বর্ণনা তো আমি দিয়ে ফেলেছি। আশা করি এই বিষয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। বিষয় একটু টেকনিক বা ট্রিক কি আপনারা বুঝতে পারছেন? প্রত্যেকটা উপকরণেরই গুরুত্ব আছে এবং প্রত্যেকটা উপকরণ কিছু কিছু কাজে সবগুলো গুরুত্ব রাখছে। যেমন উৎপাদন কাজে গুরুত্ব রাখছে, কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব রাখছে, অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব রাখছে, তারপর আমি যদি বলতে চাই জাতীয় আয় বৃদ্ধিতে গুরুত্ব রাখছে, জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্ব রাখছে, সম্পদের ব্যবহারে গুরুত্ব রাখছে, প্রত্যেকটা উপাদান। আপনারা যদি এই 6টা পয়েন্ট কোনো মতো মুখস্থ করে নেন, দেখা যাবে প্রত্যেকটা উপাদানের জন্য আপনার আলাদা করে গুরুত্ব পড়া লাগতেছে না। ক্লিয়ার? আচ্ছা, শ্রম বিভাগের ধারণা। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে না এক সময় মানুষদের এত জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না বলতে কি, একজন মানুষের উপরই সব কাজের দায়িত্ব দিয়ে রাখা। সে কাজটা পারে কি না পারে, সে কাজটা বুঝে কি না বুঝে, কাজটা তার আয়ত্তের নাকি আয়ত্তের বাইরে। যেমন আমি যদি এখন বলি, আমি এখন একটা ক্লাস 5-এর বাচ্চাকে এখানে এনে আপনাদের বলে আপনাদের মার্কেটিং পড়াই, এটা হাস্যকর একটা ব্যাপার, কারণ সেই কাজে দক্ষ না। হ্যাঁ, তো এই যে যার কাজ তাকে করতে দেওয়া, যে যে কাজটা পারবে, যে কাজটা সম্পূর্ণ করতে পারবে, যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন, অলসো আপনার কাজটা সুবিধা মতো হয়, সুযোগ মতো হয়। এই বিষয়গুলোর জন্য কিন্তু, হ্যাঁ, আপনাকে কাজ করতে হয়। এই কাজটাকেই বলা হচ্ছে শ্রম বিভাগ। শ্রমকে বিভাগ করা খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ আপনার দেখা যাবে পরীক্ষার হলে সেরকম প্রশ্ন এসে পড়বে যে কোনো একজন মিস্টার রহিম অনেক ঝামেলা পাচ্ছে, যে তার একটা ফার্ম আছে, মুরগির ফার্ম। এখন দেখা যাচ্ছে সে একা হাতে কাজ করে, সে একা হাতে কাজ করে এবং সে দিনের বেলায় খাবার দিতে ভুলে যায়, রাতের বেলায় পানি দিতে ভুলে যায়, এতে অনেক লস হচ্ছে, অনেক মুরগি মারা যাচ্ছে। এই যে বিষয়গুলো এরকম একটা ঝামেলা দিয়ে বলবে এই ঘ নাম্বারের কোয়েশ্চেনে, এখানে আপনার কি মনে হয় কিসের অভাব আছে, কোন ধারণার অভাব আছে? তখন আপনারা আনসার করবেন শ্রম বিভাগের অভাব আছে। তা মিস্টার রহিমকে উচিত আরো কিছু কর্মচারী এনে তার শ্রমকে বিভাগ করে দেওয়া, যে যে কাজে দক্ষ, যে যে কাজের দায়িত্ব পালন করতে পারবে, তাকে সেটা অনুসারে বিভাগ করে দেওয়া, যাতে কাজটি সহজ হয়। বুঝা গিয়েছে? আশা করি সবাই এবারের এইটার কোশ্চেন দিতে পারবে। আমি স্টিল শ্রম বিভাগের সংজ্ঞাটা আপনাদের জন্য সহজ করে দিই। শ্রম বিভাগের সংজ্ঞাটা হচ্ছে, কোন পণ্যের উৎপাদন ব্যবস্থাকে বিভিন্ন স্তরে শ্রমিকের মধ্যতা, দক্ষতা ও সামর্থ্য, মধ্যতা বলতে বুঝাচ্ছে শ্রমিকের যে ব্যবহার, আচার আচরণ, ঠিক আছে, মধ্যতা, দক্ষতা, সামর্থ্য অনুসারে ভাগ করে দেওয়াকে শ্রম বিভাগ বলা হয়। শ্রম বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শ্রম বিভাগের জন্য কি কি সুবিধাগুলো হয় সেগুলো আমরা যদি দেখি, হ্যাঁ, এখানে একটা মজাদার বিষয় হচ্ছে, অনেকের মনে হবে যে এরকম একটা ভালো কাজের অসুবিধা থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে, অসুবিধাও থাকতে পারে। তাহলে আপনি শ্রম বিভাগের সুবিধা দেখেন, শ্রম বিভাগের অসুবিধা দেখেন। আমরা এবার দুটাকেই বর্ণনা করছি। কিভাবে বর্ণনা করি দেখেন। আচ্ছা, প্রথম কথা, শ্রম বিভাগের যোগ্যতা অনুযায়ী কাজ গঠন করা হয়, এটা সবচেয়ে সুবিধা। এর জন্য যে যে কাজের যোগ্য সে সেটা করতে পারলে দেখা যাবে সেই আপনার কোনো একটা পণ্য তৈরি হোক বা সেবা হোক, সেটা সর্বোচ্চ সবচেয়ে সুন্দর ফলাফল আপনি পাবেন। শ্রমিকের দক্ষতা ও নৈপুণ্যতা বৃদ্ধি, দক্ষতা ও নৈপুণ্যতা, শ্রমিক যত ওই কাজটা করতে থাকবে তার দিন দিন ওই কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। আগে সে যেমন ওই যে কতক্ষণ আগে বললাম একটা কলম তৈরি করতে পারতো, এখন সে দিন দিন শিখছে, বুঝছে, জানছে, এখন সে দিনে 10টা কলম তৈরি করতে পারে। এইভাবে তার দক্ষতা ও নৈপুণ্যতা, মানে এখন আর সে ভুল ত্রুটি করে না, এখন তার কলম সবচেয়ে সুন্দর হয়, সবচেয়ে নিখুঁত হয়, কোনো ছোটখাটো ভুলও থাকে না। এটাকে বলা হচ্ছে শ্রমিকের দক্ষতা ও নৈপুণ্যতা বৃদ্ধি।
শ্রমের সময়ের সদ্ব্যবহার, হ্যাঁ, সে তখন সময় অপচয় করে না, সে জানে তার কি কাজ করতে হবে, সে জানে কোথায় কি আছে। তো তাকে যে আপনি ভাগ করে দিয়েছেন তার দায়িত্বটা, সে বুঝে তার দায়িত্বটা কি, তখন সে সময় মতো তার দায়িত্বটা কমপ্লিট করতে পারে। অন্য একজনকে দিলেন যে কিনা বুঝে না কিভাবে কলম তৈরি করতে হয়, কিভাবে দায়িত্ব পালন করতে হয়, সে দেখা যাবে হাবিজাবি কাজ করবে, সে বুঝবে না কখন কোনটা করতে হয়, তখন সময় নষ্ট হবে, অপচয় হবে। আচ্ছা, এবার আমি চলে আসি সম্পদের সদ্ব্যবহার। হ্যাঁ, তখন সে সম্পদেরও অপচয় করবে, সে বুঝবে না কতটুকু কোন জায়গায় কিভাবে ব্যবহার করতে হবে, কতটুকু কলমের কালি দিলে একটা কলমের শীষ পূর্ণ হবে, কতটুকু তার ম্যাটেরিয়াল কাঁচামাল ব্যবহার করতে হবে, এটা সে বুঝবে না, তখন সে কি করবে, অতিরিক্ত ব্যবহার করে অপচয় করবে। উত্তম প্রশিক্ষণ লাভ, অনেক ভালো মতো সে প্রশিক্ষিত হবে, যেটা আমরা বুঝলাম তার দক্ষতা ও নৈপুণ্যতা বৃদ্ধির কারণে। কার্য সন্তুষ্টি, হ্যাঁ, এখন মালিক হিসেবে আপনি খুশি, মালিক হিসেবে আপনি খুশি, কারণ আপনি যাকে যার কাজ দিয়ে ফেলেছেন সে তার কাজটা বুঝে, সে তার কাজটা জানে, এবং এখন সে সেই কাজে অতিরিক্ত দক্ষ, সে সেই কাজটা পারে খুব ভালো মতো, তাহলে তো কোনো টেনশনের বিষয় না, আপনি এখন খুব দ্রুত কাজ আদায় করে নিতে পারবেন, কাজ শেষও করতে পারবেন, তাই না? আচ্ছা, তাহলে কার্য সন্তুষ্টি, আপনি কাজে সন্তুষ্ট থাকবেন, আপনি কাজ ভালো মতো আদায় হবে। এরপরে উন্নত মানের পণ্য উৎপাদন, আমি এটা বলেছি, বৃহদায়তন উৎপাদনের সুবিধা। হ্যাঁ, বৃহদায়তন মানে আপনার এখন 1 লাখ 2 লাখ মেট্রিক টনের পণ্য দরকার, এত হিউজ, এত বড় একটা কাজ, এত বড় একটা অর্ডার কমপ্লিট করার জন্য আপনার দক্ষ ভালো শ্রমিক দরকার, যে আপনার কাজটা বুঝে। আপনি যদি অন্য বিভাগের, যেমন আপনি যদি একজন হিসাব বিজ্ঞানীকে আনেন কারখানার কাজ করতে, বুঝবে না, সে শুধু অ্যাকাউন্টিং করতে জানে, সে হিসাব করতে জানে, তাকে আপনি হিসাবের কাজে দিবেন। আবার আপনি যদি একজন কারখানার শ্রমিক যে কিনা ম্যাথ করতে জানে, যে বুঝে না ডেবিট ক্রেডিট কি, যে বুঝে না লাভ লোকসান কি, তাকে যদি আপনি হিসাব বিজ্ঞানের চেয়ারে বসান, সে পারবে না ওটা। তখন দেখা যাবে কি, বৃহৎ আয়তনের ক্ষেত্রে এই জিনিসটা খুবই খুবই দরকার, তখন আপনার আয়তন অনেক বড়, অনেক বড় কাজ, অনেক বড় অর্ডার, শেষ ঝামেলা পাকায় ফেললে শেষ, বিজনেস লস, ব্যবসা লস, ব্যবসায় লাল বাতি। আচ্ছা, এরপরে হচ্ছে মজুরি বৃদ্ধি। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি তার মজুরিও বৃদ্ধি করতে পারবেন, কারণ আপনার উন্নত মানের পণ্যের জন্যই তার মানে তার বানানো উন্নত মানের পণ্যের জন্য আপনার সুবিধা হচ্ছে, মজুরি বৃদ্ধি পাবে, কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। কারণ হ্যাঁ, কি হবে, আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজের জন্য, প্রত্যেকটা বিভাগের কাজের জন্য, হিসাবের বিভাগ, কর্মচারীর বিভাগ, কারখানার বিভাগ, এই প্রত্যেকটা বিভাগের কাজের জন্য আপনার ভিন্ন ভিন্ন ধরনের শ্রমিক দরকার হবে, ভিন্ন ভিন্ন শ্রমিক দরকার হবে। এতে কি হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে শ্রম বিভাগ কিভাবে কর্মসংস্থান বৃদ্ধি করে। তখন আপনাদের একটাই উত্তর হবে যে শ্রম বিভাগের মাধ্যমে কি হয়, ভিন্ন ভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন শ্রমিক দরকার পড়ে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি হচ্ছে অসুবিধাগুলো কি কি। হ্যাঁ, শ্রম বিভাগের মতো ভালো একটা ধারণারও অসুবিধা থাকতে পারে। কি অসুবিধা? সবচেয়ে বড় কথা, একঘেয়েমি। যেমন আপনারা কখনো ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি দেখেছেন, সেখানে যে একটা ইয়া দেখায় যে কোকাকোলার কোম্পানি বা ধরেন একটা আইসক্রিম কোম্পানি, কিছু কিছু মানুষের কাজ কি থাকে জানেন? আইসক্রিমের ঢাকনাটা সোজা করা, মেশিনে ঢাকনা বসিয়ে দেওয়া হয়েছে, তারা শুধু হাত দিয়ে ব্যাকা করে সোজা করে দেয়, এরকম এরকম করে সারাক্ষণ এরকম এরকম করতে থাকে, ব্যাকা করে সোজা করে দেয়। এর চেয়ে বোরিং কাজ আর কি থাকতে পারে? না, তাদের বিরক্ত লাগে না? তাদের একটা টাইম পরে একঘেয়েমি আসে না? আমি যখনই দেখি তখনই আমার মনে হয় যে আহা, অনেকে বলে ইস কি আরামের কাজ, না ভাই, খুব মাথা ব্যথা করার মতো, কোনো থ্রিল নেই, কোনো এক্সাইটমেন্ট নেই, কি একঘেয়েমি আসার কথা। ঠিক সেরকমই একটা কাজ যদি আপনার বৃদ্ধি না পায়, বা একটা কাজের পরিসর যদি আপনার পরিবর্তন না হয়, তখন হয় কি, ওই লোকটার ওই একই পরিমাণের একই কাজ করতে 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 একঘেয়েমিতে চলে আসে, সে তখন আর কিছু কাজ করতে পারে না, কিছু সেন্স করতে পারে না। ঠিক আছে? আচ্ছা, কর্মদক্ষতা হ্রাস পায়। হ্যাঁ, কিভাবে কর্মদক্ষতা হ্রাস পায়? একঘেয়েমিতার কারণে। সে তখন কাজ করতে চাবে না, তার কাজ করতে ভালো লাগবে না, মন খারাপ লাগবে, এগুলোর কারণে একঘেয়েমিতা চলে আসে, কর্মদক্ষতা হ্রাস পায়। আরো কথা হতে পারে, এরপরে সৃজনশীলতা হ্রাস পায়। হ্যাঁ, তার তখন কোনো ভিন্ন রকমের চিন্তা চেতনা আসে না, সে তখন শুধু ওই যে বলে কলমই তৈরি করতে জানে, সে আর তখন হিসাব করতে জানে না, লাভ লোকসানে কাজ করতে জানে না, তার কোনো ভিন্নতা আসে না, তার শিক্ষার মধ্যে ভিন্নতা আসে না, এই কাজের জন্য সৃজনশীলতা হ্রাস পায়।
কর্মহীনতার সম্ভাবনা। সাপোজ কোনো একটা কারণে আপনার কোম্পানি বন্ধ হয়ে গেল, তো যেই ব্যক্তিকে আপনি 10 বছর ধরে, এরকম কিন্তু হয়েছে, বেশিরভাগ হয়েছে কি, আগে আমরা ওই তারের টেলিফোন ব্যবহার করতাম না, ওই ঘুরায় ঘুরায়, অনেকের বাসায় থাকতো তারের টেলিফোন, ওই তারের টেলিফোনের জন্য একটা টেলিফোন সেন্টার থাকতো। তো আপনি তারের টেলিফোনে কাউকে কল দিলে ওটা যেত টেলিফোন সেন্টারে এবং সে ওটাকে ফরওয়ার্ড করতো যার কাছে কল যাওয়া দরকার। ঠিক আছে, তো এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফরওয়ার্ড করা হতো, তাদের কিন্তু খুবই দামি চাকরি ছিল এবং তারা যারা যারা ওখানে কাজ করতো তারা এক্সপার্ট হয়ে গেছিল, একদম দক্ষ ওই বিষয়ে। সাডেনলি অ্যান্ড্রয়েড ফোন চলে আসলো, অ্যান্ড্রয়েডও না, সাডেনলি বাটন ফোন চলে আসলো যে কিনা তার লাগে না, ওদের তো ব্যবসা লস। ওই প্রত্যেকটা টেলিফোনের কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল এবং ওই প্রত্যেকটা টেলিফোনের কোম্পানি বন্ধ হওয়াতে সেখানে যারা যারা কাজ করতো তারা অলমোস্ট চাকরিহীন হয়ে গিয়েছিল, কারণ তারা ওই কাজ ছাড়া কিছুই জানে না। তারা 10 বছর, 7 বছর, 9 বছর ধরে এই একই কাজ করে আসতেছে। দক্ষতার অভাব, অন্য কাজের দক্ষতার অভাব, সৃজনশীলতার অভাব, এটার জন্য তারা কর্মহীন হয়ে পড়লো। এটা একটা থিওরি শ্রম বিভাগের ক্ষেত্রে। ঠিক আছে, কর্মহীনতার সম্ভাবনা, শ্রেণী বৈষম্যের সৃষ্টি। হ্যাঁ, সেক্ষেত্রে হয় কি, ওই যে আমরা মনে করি যারা কিনা আমাদের অফিস ঝাড়ু দেয়, ও পিয়ন, ওদের কাজের দক্ষ ওরা, ওদেরকে আমরা সম্মান দেই না, আবার ভালো মতো মুখ দিয়েও কথা বলি না, হ্যাঁ খুবই বাজে ব্যবহার করি। এই যে একটা শ্রেণী বৈষম্যতা সৃষ্টি হলো, তার কারণ জাস্ট এটাই যে সে তার কাজ করছে, তাকে সেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে তোমার কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, একটা বিভাগ করে দেওয়া হলো। সেক্ষেত্রে কি একটু বৈষম্যতা সৃষ্টি হয়ে যায়, যেটা কিনা উচিত না, যেটা খুবই খারাপ। হ্যাঁ, অধিক নির্ভরশীলতা, তখন দেখা যায় যে এই যে বললাম, একজন আরেকজনের কাজ জানে না, বুঝে না। সাপোজ ওই হিসাব বিজ্ঞানী অসুস্থ হয়ে গেল একদিন, এবং ব্যবসা কি বন্ধ হয়ে যাবে ওই দিন, বা ওই দিন কি কোম্পানি বন্ধ রাখা হবে? না, কাউকে না কাউকে তো কাজের দায়িত্ব নিতে হবে। বাট যদি কেউই ওই বিষয়টা নাই জানে, অন্য বিভাগের বিষয় নাই জানে, তখন দেখা যাবে কি সেখানে তাদের নির্ভরশীলতা হয়ে গিয়েছে, ওই হিসাব বিজ্ঞানীর উপর তাদের এত নির্ভরশীলতা হয়ে গিয়েছে যে তারা এখন নিজে থেকে কোনো কাজ করতে পারে না। এই বিষয়টাই হচ্ছে অধিক নির্ভরশীলতা। এরপরে মালিক শ্রমিক বিরোধ, এই ক্ষেত্রে খুবই হয়, কারণ দেখা যায় কি বিভাগ বিভাগ করে দেওয়ার পরে, ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়ার পরে এদের মধ্যে কোনো সমঝোতা বা সম্প্রীতির সম্পর্ক থাকে না, এরা আলাদা আলাদা নিজ নিজ মতো কাজ করে। তখন দেখা যায় মালিক ও শ্রমিকের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যায়। মালিক দূর থেকে কল দিয়ে একটা অর্ডার দেয়, শ্রমিক পছন্দ হলে কলটা উঠে কাজ করে, এরপরে শেষ। দে ডোন্ট নো ইচ আদার, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইচ আদার। এখনকার যে বর্তমান জমানার যে সংগঠনগুলো আছে, স্পেশালি বিশেষ করে এখনকার, আমি জানি তোমরা সবাই এইচআর ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়টা খুবই ফেমাস হয়ে উঠেছে, বিখ্যাত হয়ে উঠেছে, এটা চাকরির স্কোপও বাড়ছে এই ক্ষেত্রে। এবং তারা এখন অনেক ইনোভেটিভ এবং সৃজনশীল পদ্ধতিতে, খুবই সুন্দর পদ্ধতিতে এখন এইভাবে শ্রমিক এবং শ্রম ব্যবস্থাপনা সৃষ্টি করছে, যেখানে তাদের এই যে অসুবিধাগুলো আছে এই ল্যাকিং গুলো পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা চলে আসি আচ্ছা, এখনের কথা হচ্ছে আমাদের সম্ভবত 7:42 যেহেতু বাজে, এই 45-এ কোনো একটা ক্লাস হওয়ার কথা। আমরা আজকে এইটুকুই রাখছি। শ্রম, এখন কি বাকি আছে আমি বলছি। এখন দুইটা টপিক বাকি আছে, খুবই সহজ দুইটা টপিক, সেটা হচ্ছে সংগঠন এবং সৃজনশীল আলোচনা। এর পরবর্তী যে ক্লাসটি হবে এই মঙ্গলবার, এই সপ্তাহেরই মঙ্গলবার ক্লাসটি হবে, সেখানে আমরা এই অধ্যায়ের সংগঠন ও সৃজনশীল আলোচনার মাধ্যমে এই অধ্যায়টা শেষ করে দিব। শুধু এই দুটি টপিক বাকি আছে। আশা করি নেক্সট ক্লাসে সবাই জয়েন হবে এবং সাথে সাথে আমরা থার্ড চ্যাপ্টারটা শুরু করব। ঠিক আছে, যেই পরের চ্যাপ্টারটা আছে, কারণ এখন হচ্ছে কি এই দুটো চ্যাপ্টার খুবই সহজ চ্যাপ্টার ছিল, এই দুটো চ্যাপ্টার আমরা খুবই দ্রুত শেষ করে ফেলেছি। এর পরের চ্যাপ্টার গুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলোতে আমরা জয়েন করা লাগবে, কারণ এর পরে যত চ্যাপ্টার আসবে ততগুলো একটু কঠিন আছে, কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, কিছু সংক্ষিপ্ত বড় টার্ম আছে, আর এই বিষয়গুলো
খুবই গুরুত্বপূর্ণ। আজকে এটুকুই, সবাইকে ক্লাস করার জন্য ধন্যবাদ, এবং ইনশাল্লাহ নেক্সট এই মঙ্গলবারই আমাদের আরেকটা ক্লাস হবে একই টাইমে 6টা 25-এ মার্কেটিং এর। সবাই জয়েন করবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।